আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। যাচ্ছি তার কাছে। সিয়াম, আপনার রিপোর্টটাও দেখছিলাম শুরুতে এবং তারপর আরেকটা রিপোর্ট দেখলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম যে খুব দ্রুতই আসলে চার্জশিট দেওয়া হলো এবং পরবর্তী কার্যক্রম কি বা সবশেষ আসলে কি তথ্য আছে? রাব্বি, রামিসা ধর্ষণ এবং হত্যার যে ঘটনা, এমন একটি নৃশংস ঘটনার জন্য ক্ষেত্রে যে 5 দিনে চার্জশিট জমা দিয়েছে, এটাকে আমরা ধরে নিচ্ছি যে আসামিদের জন্য একটি বার্তা যাচ্ছে যে তারা কোনোভাবে এই ধরনের নৃশংস ঘটনায় তারা কোনোভাবেই পার পাবে না। তো আজকে এই মামলার চার্জশিটটি জমা দেওয়া হয়েছে এবং সেই চার্জশিটে যে ফরেনসিক রিপোর্ট অর্থাৎ রামিসার যে ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টেও যে সোহেল রানাকে অভিযুক্ত করা হচ্ছিল, সেই সোহেল রানার বিরুদ্ধে এখানে প্রমাণ পাওয়া গিয়েছে এবং এই চার্জশিটে সোহেল রানাকে ধর্ষণ, পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা এবং এই আলামত ধ্বংস করার জন্য রামিসার যে তাকে যে খণ্ডবিখণ্ড করার যে চেষ্টা চলছিল, তার মাথা দ্বিখণ্ডিত করা হয়েছিল, এই পুরো বিষয়টি চার্জশিটে উঠে এসেছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে এর আগেই অর্থাৎ গ্রেফতারের পরবর্তীতেই সোহেল রানা পুরো ঘটনা 164 ধারা জবানবন্দিতে আদালতে তিনি স্বীকার করেছেন এবং তিনি সেখানে জানিয়েছেন যে তিনি ওই সময়ে ইয়াবা সেবন করেছিলেন, অর্থাৎ মাদক সেবন করে তিনি এই ধরনের নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন। তো এর পাশাপাশি আরেক দুইজনের বিরুদ্ধে মূলত অভিযোগ এসেছে। আরেকজন হচ্ছে সোহেল রানার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে তিনি আলামত ধ্বংসে সোহেল রানাকে সহযোগিতা করেছেন যেন কোনোভাবেই এই ঘটনাটি বিচারিক প্রক্রিয়ায় বা আইনের দৃষ্টিতে না। সেক্ষেত্রে সিএম, সামনে বিচার কাজ যে পরিকল্পনা সেটি কেমন? আর আরেকটা হচ্ছে যে এই যে ধর্ষণের সহযোগী হিসাবে স্বপ্নাকে আনা হলো এবং আমরা দেখলাম সাক্ষী 15 জনকে রাখা হয়েছে। কারা আসলে সাক্ষ্য হিসাবে সাক্ষী দিচ্ছে নাকি? রাব্বি, এখানে একটু জানিয়ে রাখি যে সাধারণত এই ধরনের মামলা আমরা সাধারণত দেখি যে এটা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের যে বিশেষত্বটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে একটি মামলার রোজ কার্যদিবস চলে এবং রোজ সেই মামলার কার্যক্রম চলতে থাকে, অর্থাৎ কোনো ধরনের মামলা বিলম্ব হওয়ার কোনো সুযোগ এখানে থাকে না। এবং যদি জানিয়ে রাখি যে আমি একটু যদি সংশোধন করে দিই, এখানে সাক্ষী মূলত 15 জন নয়, সাক্ষী হচ্ছেন 9 জন। আমি কিছুক্ষণ আগে মামলার যে রাষ্ট্রপক্ষের যে নিয়োগকৃত আইনজীবী অর্থাৎ আজিজুর রহমান দুলু, তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আশা করছেন যে পরপর নিরবিচ্ছিন্নভাবে মামলার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে 9 জনের সাক্ষ্য গ্রহণ তারা সম্পূর্ণ করে ফেলতে পারবেন। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেটা বলেছেন যে 5 থেকে 7 দিনের মধ্যে মামলা রায়ের দিকে চলে যাবে, আমরা সেই ব্যাপারে আশা সিএম। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ক্ষেত্রে মানুষ এখন বিক্ষোভ, তারপর সমাবেশ করছে, আন্দোলন করছে, সরকারও তৎপর হয়ে নানা ধরনের ডিসিশন নিচ্ছে, বিচার কাজের যে সেগুলো এগুচ্ছে এবং আমরা দেখলাম যে খুব অল্প সময়ে চার্জশিট। কিন্তু এরকম তো অনেক ঘটনা ঘটে, সেইগুলোর সামগ্রিকভাবে কি অবস্থা, বা আসলে তো অনেক সময় অনেকে বিচার এখনো পায় না বা পাচ্ছে না? আপনি এই ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে যে বিচারিক প্রক্রিয়ার কারণে যে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আজ একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। যে বয়স প্রজাপতির ডানায় ভর করে ছুটে বেড়ানোর, রঙিন শৈশব নিয়ে পৃথিবীটাকে আবিষ্কার করার, সে ফুল ফোটার আগেই কেড়ে নিল অমানুষদের হিংস্র থাবা। রামিসা, আসিয়া, মুনতাহা, লামিয়ারা ছিল সম্ভাবনার সেসব ফুল। মানুষরূপী হায়েনার থাবায় অঙ্কুরেই যাদের হয়েছে জীবনের ইতি। ধীরে ধীরে কমে আসে প্রতিবাদের স্রোত। একটার পর একটা ঘটনায় বিস্মৃতির অতলে হারিয়ে যায় আগের নির্মমতার গল্প। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত 4 মাসে দেশের অন্তত 118 শিশু ধর্ষণের শিকার। এদের প্রত্যেকের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। 2025 সালে ধর্ষণের শিকার 323 শিশু, যাদেরও বয়স 4 থেকে 18 বছর। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন 2000 অনুযায়ী 180 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে সময় লাগে 3 বছর 7 মাস। যদি আমার রাস্তায় কিছু একটা হয়, তখন আমি বিচার বিভাগের কাছে কি চাইবো? বিচার কি আদৌ কি হবে? অনেক হাই প্রোফাইল ভিকটিম না হইলে কেসটা একটু কয়েকদিন পরেই ডিমিলিশ হয়ে যাচ্ছে। দেশের মানুষ বা যারা
সরকারে আছেন বা যারা দায়িত্বে আছেন তাদের উপর আসলে ভরসার জায়গাটা আসলে নেই বলা যায়। বিশেষজ্ঞরা বলছেন মামলা সংখ্যার অনুপাতে বিচারক সংখ্যার ঘাটতিতে চাপ সামাল দিতে পারছে না দেশের বিচার বিভাগ। যখন একজন আসামি আপিল করে হাইকোর্টে, তখন কিন্তু নিম্ন আদালতের যে রায়টা সেটা স্টে হয়ে থাকে। কারণ একজনকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন, পরে যদি আপিলে দেখা যায় যে সে মৃত্যুদণ্ড পাবে না, আপনি তো তাকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন না। অভিযোগের ভিত্তিতেই সাথে সাথে সাজা কার্যকর করার যেই ডিমান্ড আসতেছে, এই ডিমান্ডটা আসলে আসতেছে ফ্রাস্ট্রেশন থেকে, কিন্তু এটা বাস্তবসম্মত না। যেই মামলাগুলো আসলে সবার বিবেককে নাড়িয়ে দেয়, সবাইকে অনেক বেশি ভাবিয়ে তোলে, সেই রকম বেছে বেছে দেখা যায় কিছু মামলা তাড়াতাড়ি রায় হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে তারা তো ভিকটিম, অন্যরা যে ভিকটিম না তা তো না। ন্যায় বিচার কোনো বিশেষ দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করা বিচার বিভাগেরই দায়িত্ব। আইনের বেড়াজালে আটকে থাকা বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের করে তুলছে আরও সাহসী। আজ যদি এই 118 জন শিশুর দ্রুত বিচার নিশ্চিত না হয়, তবে আগামীর বাংলাদেশের বিচার বিভাগের উপর কতটুকু আস্থা রাখবে দেশের জনগণ, সে প্রশ্ন আজ সবার। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। যে প্রতিবেদনটা দেখলাম সেখানে দেখলাম যে আমরা যেগুলো নিয়ে আসলে কথা বলছিলাম, যে এটি খুব দ্রুত যেই কাজগুলো শুরুতে হয়, চার্জশিট দেয়া, ময়নাতদন্তের রিপোর্ট সব মিলে কিন্তু তাড়াতাড়িই হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি পরবর্তীতে আদালতে গিয়ে কিন্তু ঝুলে যায় এবং কেউই আসলে সেই কাঙ্ক্ষিত সময় বিচারটি পান না। এটির ক্ষেত্রে কি হবে, আর দীর্ঘসূত্রিতা আসলে কেন? আপনি এই প্রতিবেদনটিতে একটি পরিসংখ্যান দেখানো হয়েছে যে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 4 মাসে 118 শিশু এই ধরনের ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা আশাবাঞ্চক যেই তথ্য আজকেই পেয়েছি, সেটা হচ্ছে মেহেরপুরে মাত্র 29 দিনের মধ্যে 29 কার্যদিবসের মধ্যে একটি মামলার রায় নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তো এটিকে আমরা একটা প্রত্যাশা হিসেবে ভাবতে পারি, একটি ইতিবাচক বার্তা হিসেবে ভাবতে পারি। কিন্তু আইনজীবীরা যেটা বলছেন যে বিচারিক আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও একটি আপিল বিভাগে গিয়ে এই মামলা দীর্ঘসূত্রিতায় পড়ে যায়। যেমন আমরা যদি মাগুরার আসিয়ার মামলার ক্ষেত্রে দেখি যে 21 কার্যদিবসের মধ্যে মামলা রায়ের ঘোষণা হলেও কিন্তু সেটা এখন পর্যন্ত আপিল বিভাগে এখন পর্যন্ত সেই মামলার রায় কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। তো আইনজীবীরা আশঙ্কা করছেন যে রামিসার ক্ষেত্রে বিচারিক আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও সেটা যেন কোনোভাবে আবার আপিল বিভাগে গিয়ে সেটা কোনোভাবে ঝুলে না থাকে, সেই জন্য আপিল বিভাগে তারা বিশেষ আপিল বিভাগের পরামর্শ তারা দিয়েছেন। সিয়াম, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় যুক্ত ছিলাম, আলোচনায় যুক্ত হয়েছিলেন আসিফ মোহাম্মদ সিয়াম, এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে রামিসা হত্যা, ধর্ষণ এবং একই সাথে এই রকম যে নির্যাতনের, নৃশংস পাশবিক নির্যাতনের পর যে বিচার কাজ এবং দীর্ঘসূত্রিতা এবং কী করণীয় এসব বিষয় নিয়ে